দুজনে ওটা তো থাকবে, ওটা তো আছেই। প্রতাপের কথা একদম প্রতাপের মতোই। সবার জন্য এক্সপেকটেশন আছে, মানে আমি জাস্ট মানে আলাদা করে বললাম কারণ এই কেসগুলো রেয়ার, ওই জন্য বললাম আর কি। ওনারা খুব কম্পিটিশন করতো, ঠিক আছে। মানে একদিন আহ, মানে মেয়েরটা ছেলেরটা দেখা হয়েছে, মেয়েরটা দেখা হয় নাই। অ্যাসাইনমেন্ট, সে তো খুব মন খারাপ যে আমার অ্যাসাইনমেন্ট কেন দেখা হয়নি, ঠিক আছে। একদিন নাম্বার কম পাইছে, সে কম কেন পেল, ঠিক আছে। আপনাদের মধ্যে এরকম কম্পিটিশন আমি দেখি না। So, হ্যাঁ, না না অবশ্যই এরা দুজনে খুব কম্পিটিশন করতো, আবার দুজনের খুব ভালো বন্ডিং ছিল, এটা ভালো। আচ্ছা, এখন আসেন হচ্ছে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করলাম, পেপাল করলাম, এরপরে হচ্ছে আমরা এই ক্রেডিট কার্ড করেছি। এখন আমরা, হ্যাঁ রেকর্ডিং মাত্রই আমরা রেকর্ডিং স্টার্ট করেছি। এখন আমরা করবো হচ্ছে পেরোল। দেখেন, প্রথমে আমরা পেরোলের ইটা দেখাই, জার্নাল, এরপরে আমরা পেরোল রানটাও দেখাবো, সমস্যা নাই। দেখেন পেরোলের, যদি আমরা একটু পেরোলের জার্নালটা দেখি, কুইক বুকসে আমরা পেরোল, ইউএস এর পেরোলটা দেখাই। ইউএস এর পেরোলটাই বেশি কুইক বুকসে ব্যবহার করা হয়, ইউকেটাও হয় কিন্তু ইউএস এরটা বেশি হয় এই অর্থে যে যেহেতু এই সফটওয়্যারটাই ইউএস এর, ওই জন্য ইউএস এর পেরোলটা একটু আমরা ভালো করে দেখি। হুম, হ্যাঁ ইউকেটা তো যেটা দেখেছেন। দেখেন আমরা ফার্স্ট, না এটা তো ইউকের জার্নাল না, এটা হচ্ছে ইউএস এরটা হবে। হয় একই, ধরেন আপনি ইউএস এর জার্নাল যদি কুইক বুকসে করেন, মানে কুইক বুকস এর ফাংশন অনুযায়ী আপনি এন্ট্রি দিবেন, জার্নাল তো একটাই হবে। আবার যদি জেরোতে ইউএস এর জার্নাল এন্ট্রি দেন, ওইটাও একইভাবেই হবে, কিন্তু ফাংশনগুলো ডিফারেন্ট। যেমন ওইখানে আমরা প্রথমেই জার্নালের মাধ্যমে কি করি, পেরোল জার্নালটা করি জার্নাল মেনু ব্যবহার করে। এরপর যখন পেমেন্ট দিই তখন আমরা স্পেন্ড মানিতে গিয়ে পেমেন্ট দিই, তাই না। আর এখানে পুরোটাই জার্নাল মেনুর ব্যবহার করে আমরা করব। এখানে আমার স্পেন্ড মানি বা রিসিভ মানি যাওয়ার কোনো দরকার নেই। এবং এইটা আমাদের ইউএস এর পেরোলটা একটু ডিফারেন্ট, ইয়ার চাইতে একটু ডিফারেন্ট। দেখেন ইয়াটা দেখেন আগে, এটা হচ্ছে আমাদের, ধরেন ইউএস এর পেরোলের রিপোর্টের হচ্ছে স্ট্রাকচার। এখানে দুইজন এমপ্লয়ি আছে মনে করেন, একটা হচ্ছে জেমস, একটা হচ্ছে অ্যানি, ঠিক আছে। এখানে আমাদের খেয়াল করবেন, এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটা রিপোর্ট অলরেডি তৈরি করা, ঠিক আছে। পরবর্তীতে এই রিপোর্টটা কিভাবে বানানো হয়েছে সেটা দেখাবো, ঠিক আছে। আগে আমরা মানে তৈরি করা রিপোর্ট আমরা কিভাবে পোস্টিং করব। ধরেন আপনার এমপ্লয়ার যদি এই পেরোল থার্ড পার্টি কোনো অ্যাপস, মানে থার্ড পার্টি কোনো পেরোল এজেন্সিকে দিয়ে পেরোলটা করে, তখন আপনার কুইক বুকসে তো এটা এন্ট্রি থাকবে না, তাই না, কারণ এটা বাহির থেকে করা। সো দুইজন এমপ্লয়ি থাক বা তিনজন থাক, তাদের জন্য তো খরচ হয়েছে কোম্পানির, ওই খরচটা তো আপনার বিজনেসের জন্য এক্সপেন্স। তো এটা আপনার মানে বুক কিপিং এ এটা অ্যাড করতে হবে, ঠিক আছে। সেই জন্য আমরা এটাকে জার্নাল দিয়ে এন্ট্রি করব। আর যদি আপনি যেমন এই হচ্ছে আমাদের কুইক বুকস এর সফটওয়্যার, খেয়াল করেন এটা কুইক বুকস এর সফটওয়্যার। এই সফটওয়্যারে সবাই একটু খেয়াল করেন, এই সফটওয়্যারে পেরোল নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই পেরোল ব্যবহার করে যদি আপনি পেরোল রান করেন, তাহলে কি হবে, এখানকার ট্রানজেকশন কিন্তু সরাসরি আপনার এই রিপোর্টগুলোতে ইম্প্যাক্ট ফেলবে, ফেলবে কিনা বলেন। কারণ এটা একটা ফাংশন বা ফিচার, তখন কিন্তু আপনাকে আলাদা করে জার্নাল দেওয়া লাগবে না, জাস্ট আপনি এখানে এন্ট্রি দিলেই আপনার বুক কিপিং এ অটো হিট করে ফেলবে। আর যেহেতু আমরা এই ফাংশন ব্যবহার করি নাই, তো আমরা এটা বাহির থেকে আসছে। এখন বাহির থেকে করার রিজন কি, মানে আমার পেরোল থাকতে কেন আমি বাহির থেকে করবো, এটা একটা কোশ্চেন আসতে পারে। ওই কোশ্চেনের অ্যান্সারটা হলো এমন
যদি আমি আপনাদেরকে যেহেতু ইউএসএ আমরা আছে এই মুহূর্তে, ইউএসএটাই আমি বলি আপনাদেরকে, খেয়াল করে দেখেন, আমরা যদি ইউএস এর সাইটে যাই, ইউএস এর সাইটে গেলে আমরা এখানে ইউএস এর যে প্ল্যান গুলো দেখতে পাচ্ছেন, ইউএস এর প্ল্যানের প্রাইস কিন্তু সবচেয়ে বেশি। অন্য অন্য কান্ট্রির তুলনায় ইউএস এর প্রাইস সবচেয়ে বেশি। আপনি ইউকে বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, সব জায়গা চাইতে কিন্তু ইউএস এর প্ল্যান প্রাইস বেশি। হ্যাঁ, ইউজারও বেশি এবং ওদের ডিমান্ড বেশি, এই জন্য ওদের প্রাইসও বেশি। দেখেন, প্লাস $200 পার মান্থ। বাংলাদেশ থেকেও কিন্তু এখন অ্যাডভান্সটা করা যায়, আগে বাংলাদেশ থেকে করা যেত না, এটা একদম নিউলি রান হয়েছে। এটা $76 পার মান্থ, যেটা এখানে $200। ঠিক আছে, এখন ধরেন এই প্যাকেজগুলো যদি আপনি নেন, এটা নিলে আপনি কি পাবেন, বুক কিপিং এর কাজ করতে পারবেন। আর পেরোল যদি আসেন, এটা হচ্ছে পেরোল, এটা কিন্তু ইউএস এর পেরোল। খেয়াল করেন, এই ইউএস এর পেরোলের প্যাকেজের ভ্যালু গুলো দেখেন। আপনি যদি অ্যাড অন করেন, অ্যাড অন বলতে ওই বুক কিপিং এর সাথে আপনি পেরোলটা যদি অ্যাড করতে চান, পেরোলের এখানে 3টা প্যাকেজ আছে। একটা আছে হচ্ছে পেরোল কোর, একটা আছে হচ্ছে পেরোল প্রিমিয়াম, একটা আছে হচ্ছে পেরোল এলিট। খেয়াল করবেন ভালো করে। এখন এই 3টা প্যাকেজের যে কোনো একটাতে যদি আপনি সাবস্ক্রিপশন নেন, ইনিশিয়ালি 50% ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন 22.50 এটা হচ্ছে একদম সর্বনিম্ন যেটা। আর প্রিমিয়ামটা পেয়ে যাচ্ছেন $40 আর অ্যাডভান্সটা পেয়ে যাচ্ছেন $62। এখন এইটা তো কয় মাসের জন্য? 3 মাসের জন্য। কয় মাসের জন্য? 3 মাসের জন্য। 3 মাস পরে আপনাকে কিন্তু 45, 80 এবং 125। এখন আপনি কি 3 মাস পরেই কি পেরোল বন্ধ করে দিবেন? নিশ্চয়ই দিবেন না, আপনি তো কন্টিনিউ করবেন। তার মানে আমরা যদি হিসাব করি, আমাদেরকে কিন্তু রেগুলার প্রাইসটাই হিসাব করতে হবে, 45, 80 এবং 125। এইবার আসেন, শুধুমাত্র আপনি পেরোলের অপশনগুলো পাবেন, এটার জন্য আপনাকে 45, 80 এবং 125 যেই প্যাকেজই নেন না কেন, ওই অনুযায়ী আপনাকে পে করতে হবে শুধু সাবস্ক্রিপশন নেয়ার জন্য। এরপরে আসেন, সাবস্ক্রিপশন নিয়ে কি বসে থাকবেন? স্যালারি ক্যালকুলেশন করবেন না? ধরেন এখানে দেখেন এমপ্লয়ি পার মান্থ, পার এমপ্লয়ির জন্য $6, পার এমপ্লয়ির জন্য $8, পার এমপ্লয়ির জন্য $10। এইবার হিসাব করেন, 5 জন এমপ্লয়ি যদি থাকে, 5 জন থাকাটা খুবই স্বাভাবিক, তাই না? একটা কোম্পানিতে 5 জন থাকাটা খুবই স্বাভাবিক। 5 জন হলে আপনার 5, 6, 30 আর 45 কত হলো? 75। $75 আপনাকে পে করতে হচ্ছে। ঠিক আছে, আপনি একজনের জন্য হলেও $45, আপনার 5 জনের জন্য হলেও $45, এটা আপনাকে দিতেই হবে। এরপরে ডিপেন্ড করবে আপনি কয়জনের স্যালারি ক্যালকুলেশন করবেন। একজন হলে 6, দুজন হলে 12, আর পরেরটা হলে 80। একজনের জন্যও যদি না করেন, শুধু এটা সাবস্ক্রিপশন নিলে $80 আপনাকে পে করতে হবে, আর বাকিটা আপনার এমপ্লয়ি অনুযায়ী দিতে হবে। সো এটা দেখেন অনেক কস্টলি। এখন যদি মনে হয় আপনার এমপ্লয়ি একজন অথবা দুইজনের জন্য এই $45 খরচ করাটা একটু ডিফিকাল্ট, সাথে আরো $12, 57, যেখানে তার ফুল বুক কিপিং এ লাগতেছে মনে করেন কত, দেখেন ফুল বুক কিপিং এ লাগতেছে আপনার দেখেন ফুল বুক কিপিং লাগতেছে তার, এখানে খেয়াল করেন, সে যদি এসেনশিয়াল নেয় $60 লাগতেছে। আর সিম্পল স্টার্ট ধরলাম এসেনশিয়াল, এটা সবচেয়ে পপুলার, এসেনশিয়াল নিলে $60 লাগতেছে। আর ওখানে আপনার মানে একজন হলেও আপনার মোটামুটি $51 লাগতেছে। তো এটা দেখা যাচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ। তখন সে চাইলে কি করতে পারে, বিভিন্ন কোম্পানি আছে যারা, হ্যাঁ, যারা হচ্ছে এই পেরোল সার্ভিস দিয়ে থাকে, যে তোমার 2 জন এমপ্লয়ি আছে, আমি তোমার 2 জনের পেরোল করে দিব। ঠিক আছে, এটা ওর সফটওয়্যারেও করে দিবে। সেই ক্ষেত্রে কিন্তু
তার এই খরচটা একটু কম হবে। ধরেন 51 এর জায়গায় হয়তো দুজনের $6 করে লাগে, সে ধরেন $10 করে দুজনের $20 দিয়ে সে স্যালারি ক্যালকুলেশন করে নিয়ে আসলো। এখন যে করে দিল তার পোষাবে, কারণ এই $45 দিয়ে সে 1000 মানুষের স্যালারি করে দিবে। তখন কিন্তু এই $45 1000 মানুষের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, তখন কিন্তু তার খরচটা কমে যাবে। ঠিক আছে, সেই জন্য তারা ছোট ছোট কোম্পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রে পেরোল নিজেরা সাবস্ক্রিপশন না নিয়ে পেরোল তারা হচ্ছে জার্নালের মাধ্যমে এন্ট্রি করে, কারণ অন্য জায়গা থেকে তারা রেকর্ড করে নিয়ে আসে। কারণ অন্য জায়গার সাথে তো আপনার এই ইটা কানেক্টেড না, কারণ আপনি চাইলে শুধু পেরোলেও আপনি করতে পারেন, সাবস্ক্রিপশন নিতে পারেন। ঠিক আছে, এইবার আসেন আমরা ওই জন্য হচ্ছে ম্যানুয়ালটাও আমাদের দরকার আছে। এবং আমরা যখন ইউএস এর পেরোলটা রান করব তখন আমাদের ইউএস এর একটা কোম্পানি লাগবে। মানে এটা তো আমরা ইউকের সাইটে গিয়ে কোম্পানি করেছি, এখন ইউএস এর সাইটে গিয়ে তো কোম্পানি খোলা যায় না। পাস এই আপনার ক্রেডিট কার্ড নাম্বার চায়, আরো অনেক কিছু চায়। এইটা প্র্যাকটিস করার একটা ওয়ে আছে, এই কোম্পানি ওপেন না করে আমরা ইউএস এর অ্যাকাউন্টেন্ট কোম্পানি ওপেন করব। অ্যাকাউন্টেন্ট কোম্পানিতে পেরোলের ফাংশনটা পাবেন। অ্যাকাউন্টেন্ট কোম্পানির পেরোল আর ক্লায়েন্ট যেটাতে সাবস্ক্রিপশন নিবে সেটার পেরোলের ফাংশন সেম। তো ওইখানে গিয়ে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আপনাদের যাদের ইউএস এর অ্যাকাউন্ট নাই তাদেরকে আমি করে দিব। যাদের শোনেন, পেরোল রানটা একটু ক্রিটিক্যাল, ওটা আমি একটু পরে দেখাবো, আগে আমরা বেসিকটা বুঝে নিই যে জার্নালটা আমরা কিভাবে করব। দেখেন, অনেকেই পেরোল মানে কোর্স নিয়েছেন, ক্লাস করলে আপনি পরবর্তীতে ভিডিও দেখলে আপনার জন্য সহজ হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস না করলে ক্লাস নিয়ে কোনো লাভ নেই, বুঝছেন? শুধু কামিং আর গোয়িং এইটাতে কিছুই হবে না, বুঝছেন? সো দেখেন, আমরা এখানে এই রিপোর্টটা হুবহু এভাবে আমরা তৈরি করব, বাট তার আগে এইটাকে আমরা একটু এক্সপ্লেইন করে এটাকে আমরা ম্যানুয়ালি এন্ট্রি করা শিখি। পেরোল ডিটেলস রিপোর্ট, এখানে কি কি জিনিস আছে আমরা নর্মালি জানি। একজনের, এটার নাম হচ্ছে জেমস। দেখেন, জেমস একজন এমপ্লয়ির নাম আর অ্যানি একজনের নাম। এটা হচ্ছে বেসিক স্যালারি, বেসিক বলে গ্রস স্যালারি কার, জেমসের। এই স্যালারিটা তাকে 5 থেকে 9 এই সময়ের জন্য পে করা হয়েছে। পেমেন্ট করা হবে তাকে 25, মানে পেমেন্ট পে ডেট হচ্ছে জুন মাসের 25, আর তাকে পে করা হচ্ছে 3 থেকে 9 এই সময়ের, মে মাসের 3 থেকে 9 এই এক সপ্তাহের কাজের জন্য তাকে পেমেন্ট করা হবে হচ্ছে 25 জুনে। এবং তাকে দেয়া হবে হচ্ছে $1390, কিন্তু তার স্যালারি হচ্ছে $1900। খেয়াল করেন, $1900 সে পাবে, কিন্তু তাকে সব কেটে কুটে দেওয়া হচ্ছে $1390। কি কি কাটা হচ্ছে দেখেন, এই যে মেডিকেল ইন্স্যুরেন্স, এটার জন্য $95 কাটা হচ্ছে। আর এখানে বিভিন্ন ধরনের ট্যাক্স আছে। ইউএসএ তে কিন্তু এক্সেল শিটে স্যালারি কিন্তু অ্যাকসেপ্টেবল না, আমরা যেমন এক্সেল শিটে করি। মানে বাংলাদেশের এখনো আপনি যদি কর্পোরেট অফিসে যান দেখবেন, মানে ফ্যাক্টরি গুলো বাদ দিলাম, ওদের যেহেতু হিউজ অ্যামাউন্টের স্যালারি হয় এই জন্য সফটওয়্যারে তারা যায়, কিন্তু এখনো কর্পোরেট অফিসগুলোতে দেখবেন ওরা এক্সেলেই ক্যালকুলেশন করে স্যালারি শিট তৈরি করে, কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। একজন হলেও আপনাকে সফটওয়্যার ইউজ করতে হবে। অনেকগুলো সফটওয়্যার আছে, এর মধ্যে কুইক বুকস একটা সফটওয়্যার। কুইক বুকস বলেন বা গাস্ট্রো বলেন, এরকম আরো পেরোলের অনেকগুলো সফটওয়্যার আছে। প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু সরকারি রুলস অনুযায়ী পেরোলের ফর্মুলা গুলো ওখানে কিন্তু হ্যাঁ, মানে পেরোলের যে রুলস রেগুলেশন আছে ওই ইউএস এর মানে স্টেট ওয়াইজ ঠিক ওই রকম ভাবেই কিন্তু ফর্মুলা গুলো দিয়ে তৈরি করা। ঠিক আছে,
আপনি নিজের ইচ্ছা মতো ফর্মুলা দিলে হবে না। কি কি ট্যাক্স আছে দেখেন, এখানে অনেক ধরনের ট্যাক্স আছে। ফেডারেল ইনকাম ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার, এনসি ইনকাম ট্যাক্স এবং এজেড ইনকাম ট্যাক্স। এখানে দেখেন যতগুলো ট্যাক্স আছে এই সবগুলো ট্যাক্সের অ্যামাউন্ট আর এই 95 যোগ করে যে যোগফলটা হবে এটা 1900 থেকে মাইনাস করা হয়েছে। মাইনাস করার পরে দেন এই যে 1390 হয়েছে। ঠিক আছে, এখন আমাকে যেটা করতে হবে, প্রথমে আমরা $1900 স্যালারি অ্যান্ড এক্সপেন্স নামে দেখাবো, খেয়াল করবেন। এরপরে আসেন যে আমরা এই 1390 বা 90.25 এটাকে ওয়েজেস পেয়েবল নামে আমরা ক্রেডিট দেখাবো। এরপরে মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল এবং যতগুলো ট্যাক্স আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, করে সবগুলোকে আমরা পেয়েবল হিসাবে দেখাবো। তাহলে ডেবিট এবং ক্রেডিট কিন্তু আমার মিলে যাবে। ঠিক আছে, যেমন আমরা যদি এইটার একটু জার্নালটা বের করি তাহলে আমি দেখতে পারবো। এইটা আপনারা ইম্পোর্টও করতে পারেন। জার্নাল ইম্পোর্ট শিখেছি না আপনাদেরকে। এটা কিন্তু জার্নালটা একটু বড় হবে, আপনি চাইলে এটাকে ইম্পোর্ট করে ফেলতে পারেন। এই দেখেন, এটা হচ্ছে আপনার ইম্পোর্ট করার ফরম্যাট। জার্নাল ইম্পোর্ট শিখেছি কি আপনাদেরকে? শিখে নেই? না করলেন কেন? ব্যাংক লোনে দেখাইছি না যে কিভাবে ইম্পোর্ট করবেন? তাহলে হ্যাঁ, এটা ইম্পোর্ট করবেন। এখানে অনেকগুলো এন্ট্রি আসবে, তো এটা ইম্পোর্ট করে ফেলবেন। ইম্পোর্ট করার আগে আমাদের কাজ কি? চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে দেখেন আমার 2 জন এমপ্লয়ি আছে, 2 জন এমপ্লয়ের স্যালারি হচ্ছে 3400। তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি করব না, আমরা 2 জনেরটা সামারি করে করব। ঠিক আছে, তাহলে আমার 2 জনেরটা সামারি যদি করি 3400 যদি আমার স্যালারিতে আসে, এত ভেঙে ভেঙে লেখার দরকার নেই। রেগুলার পে কত, ওভারটাইম কত, হলিডে কত, বোনাস কত, ভ্যাকেশন কত, পেইড টাইম অফ এবং ভ্যাকেশন পে আর হচ্ছে কমিশন, এরকম ভেঙে ভেঙে লেখার দরকার নেই। আমি সরাসরি লিখবো স্যালারি এন্ড ওয়েজেস 3400। ঠিক আছে, এই দেখেন এটাতে আসেন, এই যে স্যালারি এন্ড ওয়েজেস 3400। ঠিক আছে, এটা গেল ডেবিট। এরপর আসেন হচ্ছে ক্রেডিট গুলো। এই আমি বলছি যে ওয়েজেস পেয়েবল ক্রেডিট, তার মানে কি এই 2 জনের ওয়েজেস পেয়েবল কত? এই দেখেন 2336.20। তাহলে আমরা এখানে 2336.20 ক্রেডিট করলাম। এরপরে আমাদের এইখানে দেখেন এই যে মেডিকেল ইন্স্যুরেন্স 395, এটা পেয়েবল কি করব? ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমরা এখানে পেয়েবল ক্রেডিট করব 395। এই যে দেখেন 300, এই যে 395 মেডিকেল ইন্স্যুরেন্স পেয়েবল, এটা আইআরএস কে দিতে হবে। এটা আমরা ক্রেডিট করব। এখন এটা যখন চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা কিসের আন্ডারে দিবেন? ধরেন আপনার চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে এখানে, আমরা একটু যদি চার্ট অফ অ্যাকাউন্টে যাই, ধরেন স্যালারি এন্ড ওয়েজেস, এটা আছে কিনা আমরা একটু চেক করি, আছে কিনা একটু দেখি, দাঁড়ান এখানে যাব। রাইট, অবশ্যই, না হলে তো করতে পারবেন না। স্যালারি এন্ড ওয়েজেস এই যে আছে, স্যালারি এন্ড ওয়েজেস আছে, এটা ক্রিয়েট করার দরকার নেই। তাহলে আমরা কি ক্রিয়েট করব? কি ওয়েজেস পেয়েবল, ওয়েজেস পেয়েবল আছে কিনা দেখেন, চেক করবেন আগে, কথা না বলি আমরা। ওয়েজেস পেয়েবল আছে? নাই। ওয়েজেস পেয়েবল যদি না থাকে, এখানে আরো একটা কাজ করতে পারেন। এই যে চার্ট অফ অ্যাকাউন্ট এগুলো ক্রিয়েট করবেন, সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি না থাকে। এখানে 17টা চার্ট অফ অ্যাকাউন্ট আছে, এর মধ্যে যেটা আছে ওটা ক্রিয়েট করার দরকার নাই, যেটা নাই ওটা ক্রিয়েট করবেন। এবং এটাও কিন্তু ইম্পোর্ট করতে পারবেন সরাসরি। এটা কি করতে পারবেন? ইম্পোর্ট করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদেরকে এটা মানে রেকর্ড করে দেখাই। এটা এটা আমি ইম্পোর্ট করে দেখাই, তার আগে আমরা একটু বুঝে নেই। তাহলে এই অঙ্ক মানে প্রথম 3টা লাইন, এটা কি আমরা বুঝতে পেরেছি? এগুলো এগুলো বুঝতে পেরেছি কিনা বলেন, এই পর্যন্ত বুঝছি কিনা? কারণ এই 3400 থেকে আপনার 395 আর হচ্ছে 668 মাইনাস হবে, কিন্তু প্রত্যেকটা হেড আলাদা আলাদা করে ক্রিয়েট করতে হবে।
আর এরপরে আসেন হচ্ছে আমাদের পরে আরো ট্যাক্স আছে, এই ট্যাক্সটা হচ্ছে এমপ্লয়ারের ট্যাক্স। এখন এই ট্যাক্সগুলো কিন্তু এই স্যালারিতে ইনক্লুড করা নাই, না থাকার কারণে প্রথমে একবার খরচ দেখাইতে হবে আর একবার পেয়েবল দেখাইতে হবে। ঠিক আছে, একবার খরচ একবার পেয়েবল, যেমনটা এখানে দেওয়া আছে দেখেন। এখানে আসেন, এই যে একবার খরচ দেখানো হয়েছে, এই যে এগুলো খরচ, আবার এইগুলো দেখেন এই যে 18 থেকে, এই যেগুলো আবার পেয়েবল দেখানো হয়েছে। ঠিক আছে, পেয়েবল দেখানো হয়েছে। এইবার আসেন এটাকে আমরা যদি একটু চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমি একটু দেখাই আপনাদেরকে। আমি চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, ইম্পোর্ট করব। দেখেন শর্টকাট অনেক রাস্তা আছে, একটু ভয় পাওয়ার কিছু নাই যে অনেক হেড হয়ে যাবে, আমার অনেক সময় লাগবে। সময় লাগবে, সময় দিব, অসুবিধে কি? আচ্ছা, এটা তো এই আবার সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই, এই আমি তো ফরম্যাট জানি। এটা যদি ডাউনলোড না হয় তাহলে তাহলে আমরা এটার ফরম্যাট যেটা জানি ওইটাতে এটাকে আমরা নিয়ে যাব। খেয়াল করেন, আমরা চলে যাব হচ্ছে ধরেন চার্ট অফ অ্যাকাউন্টের যে ফরম্যাট আছে এখানে একটা, এই ফরম্যাটে নিয়ে যাব। দেখেন চলে যাব হচ্ছে আমরা পেরোলে যাব। দেখেন পেরোল কিন্তু আপনাদের লাগবেই, এটা ফাঁকি দিয়েন না, পেরোল কিন্তু অবশ্যই লাগবে। এই দেখেন এখানে আমরা নিব নাম্বার, আমি এখানে দিতে পারি। তার আগে আমি চলে যাব হচ্ছে, দেখেন এই যে নামগুলো নিব, খেয়াল করেন এই যে নামগুলো প্রথমে কপি করব। সবাই খেয়াল করেন, নামগুলো কপি করব, কোথায় দিব? এই যে এখানে দিব হচ্ছে নাম, কোথায়? অ্যাকাউন্ট নেম। ঠিক আছে, এরপরে মানে সবই তো আর এক্সপেন্স না। দেখেন যেগুলো এক্সপেন্স সেগুলো এক্সপেন্স দিবে, এই সবগুলো হচ্ছে এক্সপেন্স। ঠিক আছে, এটা এক্সপেন্স না, এটা হচ্ছে লাইবিলিটি। দাঁড়ান আমরা এখানে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে দেখবো যে কি কি ধরনের আমার আছে। দাঁড়ান, কই গেল? অ্যাকাউন্ট টাইপ গুলো দেখবো, এখানে যাবো। দেখেন নামে তো আর চেঞ্জ করার দরকার নাই, অ্যাকাউন্ট টাইপ গুলো আমরা একটু দেখি। এখানে দেখেন কি আছে, এক্সপেন্স তো সরাসরি আছে, আর লাইবিলিটির ক্ষেত্রে কি আছে? কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, তাই না? তাহলে আমরা এই কারেন্ট লাইবিলিটিটা নিব এখান থেকে। হুম, কারেন্ট লাইবিলিটিস দেন। দাঁড়ান এই যে ডিটেল টাইপে এসে আমরা লিখবো। আগে টাইপটা ঠিক করে নেই। দেখেন এটার নাম, নামের মধ্যে কোনো পরিবর্তন করার দরকার নেই, এখানে নাম আছে 17টা। আপনি বলতে পারেন এটা তো আছেই, এটা যদি থাকে আমরা এটা করব না, কিন্তু না থাকলে করব। এখানে আমি এক্সপেন্স লিখেছি, এটা এক্সপেন্স লিখেছি, এটা হচ্ছে আমার লাইবিলিটি, এটা কারেন্ট লাইবিলিটি। দেখেন কারেন্ট লাইবিলিটি। তাহলে আমরা কি করব, এখানে কারেন্ট লাইবিলিটি দিব সবগুলো। এই দেখেন সব না, সবগুলো কারেন্ট লাইবিলিটি দিব না, দেখি এখানে পেরোল লাইবিলিটি আছে কিনা। পেরোল লাইবিলিটি নাই এখানে, আচ্ছা না থাকলে নাই। এরপর আসেন হচ্ছে আমরা ডিটেল টাইপে যাব। তাহলে আমাদের নাম এবং অ্যাকাউন্ট টাইপ এই দুইটা গেল। এরপর আসেন যে ডিটেল টাইপ, ডিটেল টাইপে এসে স্যালারি অ্যান্ড ওয়েজেস, এটা কি দিব? পেরোল এক্সপেন্স। ঠিক আছে না? পেরোল এক্সপেন্স আছে, এই সবই পেরোল এক্সপেন্সের আন্ডারে এক্সপেন্স গুলো। আর এই লাইবিলিটি গুলো দেখেন, এই লাইবিলিটি গুলো কিসের আন্ডারে করবেন? দেখেন তো পেরোল লাইবিলিটি নামে কিছু আছে কিনা। পেরোল এক্স না, এটা না। পেরোল ক্লিয়ারিং না, এটা হবে না। কারেন্ট লাইবিলিটি, কারেন্ট ট্যাক্স, লোন পেবল না।
এখানে দেখেন পেরোল ক্লিয়ারিং আছে, ক্লিয়ারিং আর এক জিনিস না। সো আমরা এখানে কারেন্ট লাইবিলিটিতেই দিয়ে দিই। দেখেন এটা আমরা হচ্ছে কারেন্ট লাইবিলিটিতেই দিয়ে দিই, ঠিক আছে। সরি, প্রথমে পেস্ট করতে হবে আগে, একটা পেস্ট করলাম আর বাকি সবগুলো কন্ট্রোল ডি দিলাম, ঠিক আছে। এখানে ধরেন আমি আনকমন কিছু ইয়া নেই, 810 এক্সপেন্স পর্যন্ত দিব। আর এটা হচ্ছে আমাদের কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি মানে 2 দিয়ে শুরু, তাই না? 2050 দিই, এটা মনে হয় নাই, 2051। এরপর আমরা এটাকে কি করব, পেস্ট করব। দেখেন ঠিক আছে কিনা। এরপর এটাকে আমরা সেভ দিব, এটাকে আমরা ইম্পোর্ট করব। দেখেন এটাকে ইম্পোর্ট করব, কারণ তা না হলে আমারই হয়ে যাবে, সময় লাগবে অনেক একটা একটা করে লিখতে গেলে। পেরোল জার্নাল, এখানে কোথায় যাব আমরা, ইউএসএ। এখানে গিয়ে এটা আমরা আপলোড দিব, আপলোড দিয়ে আমরা একটা নেক্সটে যাব। নেক্সটে গেলে এখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাচ হয়ে গেছে। এরপর এখানে আসবো, এখানে এসে দেখেন টাইপ, টাইপ সমস্যা নাই, আগে দেখেন অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট নেম এগুলো ঠিক আছে কিনা, ইউনিক হয়েছে কিনা। হ্যাঁ, এক্সপেন্সের কিছু এক্সপেন্স কিছু লাইবিলিটি, এগুলো তো লাইবিলিটি, দেখেন সবগুলো লাইবিলিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, আর ডিটেল টাইপ এবং নর্মাল টাইপ দুইটা মানে যদি মিলে যায়, আচ্ছা নাম যদি না মিলে আমরা ই করব, এইটার সাথে মিলাবো। দেখেন কারেন্ট লাইবিলিটি, এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি স্পেলিং যদি কম বেশি থাকে তাহলে মিলবে না, তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন, এটার সাথে ম্যাচ করে দিবেন, ঠিক আছে। মানে ওদের সিস্টেমে যেইভাবে স্পেলিং দেওয়া আছে ওইভাবেই দিবেন। এটা কিন্তু তা না হলে নিবে না, আপনি বলবেন আমি তো কারেন্ট লাইবিলিটি দিয়েছি কিন্তু নেয় নেই কেন। এটা সিলেক্ট করে দিবেন, হয়তো ও যে স্পেলিং লিখছে আমার সাথে হয়তো মিলে নাই। দেখেন আমি কিন্তু ওইটা কপি করে ওখানে দিলে মিলে যেত, বাট আমি না দিয়ে আমি যেটা করছি এখানে এসে মিলাইছি, যেন আপনারা এরকম কোনো সমস্যায় পড়লে ঠিক করতে পারেন। ভালো করে দেখেন। এরপরে দেখেন ইম্পোর্ট করব। আচ্ছা এখানে এই কয়েকটা নেয় নাই, কি বলছে এখানে 13টা নিছে। We found some problem and could not import all of your data, fix in highlighted. ও আচ্ছা আচ্ছা, বাকি ছিল বলেন নাই কেন। এইবার দেখি নাই কেন নিচে, গুড। এখন খেয়াল করেন আমি কিন্তু আমার এই লেজারে যেভাবে ছিল এই জার্নাল, দেখেন যে জার্নালটা আমি এন্ট্রি করব এই জার্নালে যেভাবে ছিল আমি কিন্তু ঠিক এইভাবেই চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অতএব ইম্পোর্ট করতে কোনো সমস্যা হবে না। এইবার আসেন আমি এইটাকে ইম্পোর্ট করব। এরপরে আপনারা কি করবেন, এটা তো করতেই পারবেন নাকি, জার্নাল নাম্বার দেওয়া, ডেট দেয়া, তারপরে হচ্ছে এখানে মেমো লেখা, নামগুলো দেয়া, অ্যামাউন্ট গুলো দেয়া, এমন দিতে পারবেন না যেভাবে আছে। কথা কন না কে, এত দুর্বল, কথাই বলতে চাচ্ছেন না। এখন এটাকে আমরা ইম্পোর্ট করব। দেখেন জার্নালের ফরম্যাট অলরেডি আমরা জানি,
নাম্বার ম্যান্ডেটরি, আপনি যেটাই দেন। ও না না, এইটা এরকম করে দিতে হবে এমন না, মানে আমি জাস্ট দিছি, আপনি আপনার মতো করে দিতে পারেন। নাম্বারটা আপনি যেভাবে মেনটেন করেন ঠিক ওই ফরম্যাটে দিবেন, ঠিক আছে? জাস্ট আমি এই ফরম্যাটে করবো, তো এই জন্য আমি এটা দিয়েছি। এরপর আমি দেখেন এটাকে ইম্পোর্ট করে ফেলবো। ইম্পোর্ট করি আমরা প্রথমে জার্নাল নাম্বার। আমি এর আগেও বলছি যতবার একটা জার্নালে একটি দিবেন সবগুলো যেন থাকে। এরপরে আপনি হচ্ছে এখানে ডেট দিলেন। ডেট এখানে আমি, এটা তো জার্নাল দিব, পেমেন্ট করব 25 তারিখে, তাই না? পেমেন্ট ডেট হচ্ছে 25 তারিখে। আমি এটার জার্নালের ডেটটা আমি চাইলে দিতে পারি, ধরেন আগে দিতে পারি, ধরেন 20 তারিখে আমি জার্নাল দিতেছি, ঠিক আছে, সমস্যা নেই। এরপর এটাকে আমি ইম্পোর্ট করব। দেখেন ইম্পোর্ট করার জন্য আমাকে চলে যেতে হবে ইম্পোর্ট অপশনে, জার্নালের ইম্পোর্ট অপশনে। জার্নালের ইম্পোর্ট অপশন হচ্ছে এই গিয়ার আইকন মেনুতে গিয়ে আমরা কোথায় যাব, সরি ইম্পোর্ট, এক্সপোর্ট না, ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পরে আমরা জার্নালে যাব। এখানে গিয়ে আমরা যে ব্রাউজ করব, এখানে কিন্তু 1000 এন্ট্রি একসাথে ইম্পোর্ট করতে পারবেন। এটাই ছিল আমার, হ্যাঁ, ইম্পোর্ট জার্নাল। এরপরে নেক্সটে যাব। ডেট ফরম্যাট কি ছিল, এই যে ডেট ফরম্যাট ছিল, মানে আগে ডে, ডে আগে, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলছে তারা, সামথিং ইজ নট কোয়াইট রাইট। এরর তো দেখার কথা না। আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে একটু চেক করে দেখি। আমাদের নাম্বারগুলো কোড নাম্বার ইউজ করছি না আমরা, 2 দিয়ে করছি তাই না, 2 দিয়ে সবগুলোই তো আসছে। তারপরে 8 এর গুলো করি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই যে আসছে 8110811 সবই ঠিক আছে। আচ্ছা এইখানে নাম্বার দিতে হবে, নাম্বার তো দিইনি। আপনারা জার্নাল মানে চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার ছাড়া ইম্পোর্ট করবেন। এই যে নাম্বারগুলো এখানে বসাইতে হবে, এই যে নাম্বার, এই নাম্বারগুলো এই নাম্বারগুলোর জন্য নেয় নাই, দুইটা আলাদা পাইছে না। স্যালারি কত ছিল, 8110। এটা ছিল কত, 8111, 111, 8113। হুম, 12, 13, 14 পর্যন্ত, হ্যাঁ। এটা 205 থেকে শুরু না, 50 থেকে 61। এটা হচ্ছে আমার 2050। হুম, ভালো ভালো কথা গেছেন, ভালো কথা গেছেন। এখানে একটা কলাম বাড়াই।
2052 কোনটা? ও 50 এটা এটা হচ্ছে 51, এটা হবে 52, তাই না? ঠিক আছে না এখন? আচ্ছা দাঁড়াও, হ্যাঁ কনকাটিনেট দিয়ে করে ফেলি। এখন হচ্ছে না? দিয়ে দেই, কপি করে এখানে দিয়ে দেই, ডিলিট ডিলিট। এখন মোটামুটি সবগুলো হয়েছে তাই তো? এইবার দেখি তো নাই কিনা। import data journal browse import date, এইবার হয়েছে। one new journal will be imported, nicely done। এইবার আসি আমরা একটু এখানে, এখানে যাই। এই দেখেন এটা এন্ট্রি দিছি না, দেখেন নাম আসে নাই না। আচ্ছা নাম না আসলে আমরা একটু যেতে যাই, শো করতেছে না। দাঁড়ান আমরা চলে যাবো হচ্ছে ইনকাম স্টেটমেন্টে। দেখেন প্রফিট এন্ড লস, চলে যাবো হচ্ছে প্রফিট এন্ড লসে। এখানে আমরা অল ডেট দিয়ে রান রিপোর্ট করি। এখানে আমরা দেখবো হচ্ছে স্যালারি এন্ড এক্সপেন্স, স্যালারি কই গেল, পেরোল, এই যে স্যালারি, এই যে 8010 ওখানে শো করে নাই বাট এখানে আসছে এই যে 3418। আপনি এই যে কোড নাম্বার দেখলেই বুঝতে পারবেন, এই যে কোড নাম্বার দেখলেই বুঝতে পারবেন। 8081 10 81 11 12 13 14, আমরা তো এই চারটা এক্সপেন্স দেখাইছিলাম তাই না? এরপরে আমরা লাইবিলিটিতে যদি দেখতে চাই কোথায় যাব, ব্যালেন্স শিট। দেখেন ইম্পোর্ট পারবেন তো করতে নাকি? দেখেন আমারও ভুল হয়েছিল, আমি কিন্তু এটা ঠিক করছি। কিভাবে ঠিক করলাম, কিভাবে বুঝলাম যে এটা আমার মানে মিসিং হয়েছে? ওয়েজেস পেয়েবলে যাই, এই দেখেন সমস্ত সব কারেন্ট লায়াবিলিটি আন্ডার সব আসছে, আসছে না? একদম কোড নাম্বার দেখেন 50 থেকে শুরু করে 61। এখন ধরেন এই কাজটাই যদি আমি ম্যানুয়ালি করতে যেতাম, আমার মোটামুটি পুরো অর্ধেক ক্লাস এটাতেই চলে যেত। ধরেন 17টা চার্ট এখন ক্রিয়েট করা লাগতো, এরপরে আবার ম্যানুয়ালি জার্নালে সব একটা একটা করে বসাইতে হতো, অনেক সময় লাগতো। ঠিক আছে, তো এই সময়গুলো আমার সেভ হলো কি কারণে, আমি ইম্পোর্ট করলাম ওই জন্য। এখন ইম্পোর্ট করতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করবেন যে আমার যেই জার্নালের লেজার গুলো আমি ইম্পোর্ট করতেছি, ঠিক এই নামে আমার লেজার ক্রিয়েট করা আছে কিনা। একটু 19-20 হলে কিন্তু নিবে না, একটু 19-20 হলে নিবে না। আবার ইম্পোর্টের ক্ষেত্রেও কিন্তু এই যে দেখেন এই নামগুলো না মিললে কিন্তু নিবে না। সো এই দুইটা জিনিস খেয়াল করে আপনারা ইম্পোর্ট করবেন। পারবেন তো নাকি? গুড, ভেরি গুড। তাহলে আমাদের পেরোল শেষ, আশা করি পেরোল পারবেন। এরপরে আপনাদের একটু ভ্যাট রিটার্নটা দেখাই, দেখে আজকের ক্লাস শেষ করে দিই।
এই দেখেন আমরা চলে যাব হচ্ছে ট্যাক্স সেন্টারে। আমাদের এখানে অনেক ভ্যাট জমা হয়ে গেছে। খেয়াল করেন, এটা আমরা হচ্ছে ফাইলিং করব। শোনেন, বর্তমানে ভ্যাটের অনেক কাজ পাওয়া যাচ্ছে। ভ্যাট ফাইলিং এর সময়, কানাডাতে এখন ভ্যাট ফাইলিং এর সময়। হ্যাঁ, আমি $300 একটা কাজ পেয়েছি কালকে রাতে। এই কানাডিয়ান ভ্যাট ফাইলিং এর কাজ খুব বেশি না, কিন্তু ভ্যাট ট্যাক্স এগুলো খুব কমপ্লিকেটেড, এগুলোতে প্রাইস অনেক বেশি। কিন্তু এগুলো মানে আগেই করতে যায় না, ভালো করে না জেনে, বুক কিপিং আগে ভালো করে না শিখে আগে ভ্যাট ট্যাক্স করতে হয়। হ্যাঁ, আপনার দেওয়া হয়ে গেছে? কি বলো তুমি? তোমার দেওয়া হয়ে গেছে? এখন অনেকদিন পরে লোড দিতে পারছি না। তারপরে অ্যাডভান্স করে না, ওইটা তো এখন দেখানো যাবে না, 1 ঘন্টা লাগবে ওইটা করাইতে। আমি বলছি ওইটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ওইটা মিনিমাম 1 ঘন্টা লাগবে আপনাদের। আমার এমপ্লয়ি অ্যাড করা লাগবে, আমার টাইম শিট তৈরি করতে হবে, তারপরে হচ্ছে পেরোল রান করে আপনাকে বুঝাইতে পারি। যখন আমি এমপ্লয়ি অ্যাড করব, এমপ্লয়ি অ্যাড এক কথায় বললাম, এমপ্লয়ি অ্যাড করতে হবে। এমপ্লয়ি অ্যাড করতে গেলে তার অ্যাড্রেস দিতে হবে, তার কি কি বেনিফিট পাবে সেগুলো দিতে হবে, কি কি ডিডাকশন হবে সেগুলো দিতে হবে। এরপরে ধরে তারপরে হচ্ছে আপনি কত টাকা স্যালারি দিবেন, ঠিক আছে, সেটা পাঠাতে হবে। সপ্তাহে কতদিন কাজ করবে সেটা দিতে হবে। তো এটা একটু সময়ের ব্যাপার, এত অল্প সময় আমি দেখাবো না, আর এখন মাথায় ঢুকছে না, ঠিক আছে। এটা একটু বলি, এটা খুব সিম্পল, শোনেন, এটা সিম্পল, এইটা বলতেছি। দেখেন, খেয়াল করেন এই জিনিসটা ছিলেন কিনা। আপনার হলো জানুয়ারি থেকে মার্চ, এই 3 মাসের ভ্যাট রিটার্ন আমি দাখিল করব। কালেকশন করেছি 12,636, পেমেন্ট করেছি 3,739। কোনো অ্যাডজাস্ট করাবেন, আমি এমন ভাবে বলবো আপনি না বুঝে পারবেনই না, ঠিক আছে। একটু ওয়েট করেন, দেখেন আমরা হচ্ছে সারা এই 3 মাসে, মানে ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে আপনি যেই প্রোডাক্টের বিজনেস করেন ওই প্রোডাক্ট আপনি জানুয়ারি থেকে মার্চে কি পরিমাণ বিক্রি করেছেন, বিক্রি করে কত কালেকশন করেছেন ভ্যাট, আমরা প্রত্যেকটা ইনভয়েসের সাথে ট্যাক্স দিয়েছি। কোনো কোনো জায়গায় দিয়েছি, কোনো কোনো জায়গায় দেইনি, যেটা দেইনি সেটা এখানে আসে নাই। তো দেখা গেছে যে আমার এই 3 মাসে টোটাল $12,636 কালেকশন করেছেন। আর ওই 3 মাসে আপনি পারচেস করেছেন 3,739। আমি প্রত্যেকটা রেট, সেলসে যতটুকু ইউজ করেছি পারচেজে ঠিক ততটুকুই করেছি। দুইটা ডিফারেন্স কেন হয়েছে বলেন তো? সেল বেশি, পারচেস কম, এটাই রিজন, আর কোনো রিজন নেই, ঠিক আছে। এখন এই টাকা থেকে এই টাকা মাইনাস হবে। মাইনাস মানে কি, এটা রিক্লেইম হলো, যে আমি তো অলরেডি এটা পেমেন্ট করে ফেলেছি, ঠিক আছে। তবে কোন কোন কোম্পানি ভ্যাটের টাকা দেয় না, বলে যে এটা আমি দিয়ে দিব, ঠিক আছে। তখন কিন্তু আবার এখানে অ্যাডজাস্ট হবে না, তখন এখানেই থেকে যাবে, ঠিক আছে। মানে এটা কাদের ক্ষেত্রে বলে, ধরেন আপনি এমন একজনের কাছ থেকে কিনছেন যে রেজিস্টার্ড না, যিনি রেজিস্টার্ড উনি তো ঠিক আছে, ওকে, উনি তো এটা পরে ওনার মতো করে জমা দিয়ে দিবে। বাট আপনি এমন জায়গা থেকে কিনছেন যিনি ভ্যাট রেজিস্টার্ড না, তার মানে তাকে ভ্যাট দিলে তো ওইটা আপনি রিক্লেম করলে ওইটা চেক এন্ড ব্যালেন্স হচ্ছে না।
ওকে বললাম যে ঠিক আছে তোমার ভ্যাট এর টাকা আমি দিয়ে দিব, তার মানে কি আমি পারচেজ করলাম ওইখানে কিন্তু আমি ভ্যাট কিন্তু দিলাম না, সেই ক্ষেত্রে আমার এখানে অ্যাড থাকবে বেশি আর এখানে কম থাকবে, তাহলে আমাদের অ্যাডজাস্ট হয়ে মানে এটা রিক্লেম হয়ে গেল আমার এটা হয়েছে। তার মানে আমার এই সেন্টারে যেটা দেখাচ্ছে এই টাকা আমি দিতে বাধ্য, ঠিক আছে। এখন এই ব্যালেন্স আর ঠিক এই পিরিয়ডে ভ্যাটের লেজারে গেলে এই যে এটা হচ্ছে ভ্যাট, দেখেন এটা হচ্ছে ওদের সেন্টার, মানে ওরা এটা অটোমেটিক্যালি 20%, 5% আর 0% এই তিনটা রেটের যেই ভ্যাটের ক্যালকুলেশন সেটাই শুধু এটার মধ্যে এই সেন্টারে আসছে। আমরা এইটা নিয়ে কথা বলবো, এইটাই দেখাবো ভালো করে। এখন এইটা দেখানোর কথা এই 3 মাসে, বাট আপনি যদি এই 31শে মার্চ লিখে ব্যালেন্স শিট ডাউনলোড করেন দেখবেন ওইখানে ভ্যাটের লেজারে এই অ্যামাউন্টের চাইতে বেশি অ্যামাউন্ট আছে, এটা আমি দেখাচ্ছি। এই সেন্টার খেয়াল করেন। এখন চলে যান হচ্ছে আপনি রিপোর্টে ব্যালেন্স শিটে, এটা ব্যালেন্স শিটে আছে মনে হয়। ব্যালেন্স শিটে যাওয়ার পরে হ্যাঁ ব্যালেন্স শিটে যাব, এই যে ব্যালেন্স শিট খেয়াল করেন। ব্যালেন্স শিটে গেলে আমি এখানে কাস্টম ডেট দিব, কাস্টম ডেট দিয়ে আমি এখানে যেটা দিব জানুয়ারি 1 থেকে মার্চের 31 রান রিপোর্ট। এইবার আসেন ভ্যাট লায়াবিলিটিতে যান, এই যে ভ্যাট কন্ট্রোল অ্যাকাউন্ট, এটা কত 11,932, 11,932, তাহলে এইটা ওইটা মেলার কথা। এটাও কিন্তু পারচেজ ট্যাক্স মাইনাস হয়ে এই ব্যালেন্সটা হয়েছে, তাহলে ওখানে 8,800 এখানে 11,900, দুইটা সেম হওয়ার কথা, তার মানে এখানে বেশি হয়েছে। এইটা অলওয়েজ বেশিই থাকবে, কারণ এই ভ্যাট কন্ট্রোল অ্যাকাউন্টটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টিং সিস্টেম সেটা হলো অ্যাক্রুয়াল মেথড, সেই মেথডে এই ভ্যালুটা এখানে ক্যালকুলেশন হয়েছে। আর ওইটা হচ্ছে আপনার ক্যাশ বেসিস। ক্লায়েন্ট আপনাকে বলবে যে দুটার মধ্যে ডিফারেন্স কেন হবে, এটা আমাকে এটা ডাউনলোড করবেন, ওটা ডাউনলোড করবেন করে এখানে তাকে বলে দিবেন যে তোমার এইটার সাথে ওইটা যেগুলো মিলছে, তার মানে কি এটা হচ্ছে আপনার মানে যেটা আপনার কন্ট্রোল অ্যাকাউন্ট, কন্ট্রোল অ্যাকাউন্ট হচ্ছে আপনার ওইটা, আর এটা হচ্ছে ব্যালেন্স শিট থেকে আসছে। তার মানে যেগুলো ধারে বিক্রি হয়েছে সেইগুলো কিন্তু আপনি এখনো পেমেন্ট করেন নাই বা পান নাই, ওই জন্য ওই কন্ট্রোলে যায় নাই, মানে আপনার যে ব্যাংক সেন্টারে যায় ক্যাশ বেসিসের কারণে দুইটা দুই মেথড দেখে এটা হয়েছে, কিন্তু দুইটা যদি একই মেথড হইতো সমান হইতো, ঠিক আছে। এখন আসেন আমরা আমরা পেমেন্ট করব কোনটা, আমরা কিন্তু এটা পেমেন্ট করব, এইটা করার জন্য বাধ্য, এটা করার জন্য বাধ্য না। এখানে দেখেন ভ্যাটের আরো কিছু রিপোর্ট আছে, আমরা চলে যাব রিপোর্ট সেন্টারে। দেখেন এই যে ভ্যাট, এখানে আসবেন, এই যে দেখেন এই যে ভ্যাট ডিটেলস রিপোর্ট। আমরা যেটা করব মানে আমরা যেটা করতে চাচ্ছি ভ্যাট কন্ট্রোল অ্যাকাউন্ট, এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এইগুলো আমরা দেখবো না কারণ ওগুলো হচ্ছে আমরা কাস্টমাইজ করার কারণে আসছে। ভ্যাট লায়াবিলিটি, দাঁড়ান এখানে কি কি রিপোর্ট আছে দেখেন। প্রথমে আছে হচ্ছে ভ্যাট রিপোর্ট, জিএসটি এটা দরকার নাই, ভ্যাট ডিটেলস এখানে আসেন। এই দেখেন যেখানে 5% আর 20% যেটার সাথে সম্পর্কিত এটা হচ্ছে এইটা, এখানে গেলে একদম ডিটেল পাবেন, ঠিক আছে। তো এই রিপোর্টগুলো কোন কোয়ার্টার আমার দরকার হচ্ছে, ধরেন দাঁড়ান এটা কি দিস কোয়ার্টার, হ্যাঁ কাস্টম দেওয়া যাবে, কাস্টম দিয়ে আমরা এখান থেকে আমাদের যে কোয়ার্টার দরকার ওই কোয়ার্টারটা করব।
এই কোয়ার্টারে এটা ডাউনলোড করবেন। তাহলে এখানে আপনার ওই যেই রেটগুলো আছে এটা সেল অ্যামাউন্ট, আর এটা হচ্ছে নেট অ্যামাউন্ট, আর এই যে ভ্যাট এত পার্সেন্ট ধরা হয়েছে, এখানে ভ্যাটের ডিটেলস দেওয়া থাকবে। এরকম আরো যেগুলো ভ্যাটের রিপোর্ট আছে ওগুলো আপনারা এটা রিকনসিলিয়েশনের সময় লাগবে, বাট এখন আমার লাগবে না। এখন আমি যেটা করব, আমি জানি যে পার্থক্যটা কেন হয়েছে, এটা অ্যাক্রুয়াল বেসিস আর ওটা ক্যাশ বেসিস। এখন আমাকে যেটা করতে হবে, আমি এটাকে ফাইলিং করব। ফাইলিং করার জন্য জাস্ট আমাকে এই দেখেন প্রিপেয়ার রিটার্ন, আমি জাস্ট এই প্রিপেয়ার রিটার্নে যাব। প্রিপেয়ার রিটার্নে গেলে এখানে ডিটেলস পাবেন, এই যে বক্স 1 থেকে 9 পর্যন্ত। এটা কিন্তু আপনারা ইয়েতেও করে মানে ওটা মানে ঝামেলা ছিল দেখাইতে পারিনি। বক্স 1-এ আপনার এখানে থাকবে যে আপনি আউটপুট মানে আপনি কত ট্যাক্স কালেকশন করেছেন। এই দেখেন ভ্যাট আউটপুট মানে যত কালেকশন করেছেন। আর হচ্ছে এখানে যেটা রয়েছে কালেকশন দুই জায়গা থেকে করা যায়। একটা হচ্ছে আমরা তো ইউকে এর ভ্যাট করব, ইউকে এর আন্ডারে যে কান্ট্রিগুলো আছে 4টা কান্ট্রি, এই 4টা কান্ট্রিতে সেল করলে আপনি যা পাবেন সেটা আসবে বক্স 1-এ। আর ইউরোপীয় ইউনিয়নের বাহিরে যতগুলো কান্ট্রি আছে সেগুলো বক্স 2-তে। ঠিক আছে, এরপরে দুইটা যোগ করে নিচে টোটাল কালেকশন অ্যামাউন্ট আসবে। এরপরে বক্স নাম্বার 4-এ যেটা আসবে এটা হচ্ছে আপনি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কত পেমেন্ট করেছেন সেটা আপনার এখানে আসবে, এবং এই দুইটা প্লাস মাইনাস হয়ে 5 নাম্বার কলামে আসবে হচ্ছে নেট অ্যামাউন্ট, যেটা আমরা যে 8,800 দেখলাম। এরপর 6 নাম্বার বক্সে আসবে হচ্ছে আপনি মানে টোটাল সেল কত করেছেন। 7 নাম্বার বক্সে টোটাল পারচেজ কত করেছেন। আর পরে যেটা রয়েছে এগুলো হচ্ছে 8 এবং 9 হচ্ছে আপনার আউটসাইড ইউকে। ঠিক আছে, এখানে কিছু নাই থেকে কিছু আসে নাই, এইটার ডিটেল এখানে দেওয়া আছে, এটা আপনারা একটু দেখে নিন। এখন আমি যেটা করব এটাকে মার্ক অ্যাজ ফিল্ড, মানে আমি ফাইলিং করার জন্য মার্ক করব। মার্ক করলে আমার এখানে দেখেন যে ভ্যাটের যে টাকাটা, হ্যাঁ এই যে ভ্যাট হয়ে গেল, এই যে 11,932 এই টাকাটা আমার এখান থেকে 8,800 কমে ভ্যাট সাসপেন্স অ্যাকাউন্টে যাবে, যেটা আমি ভ্যাট সেটিং এর সময় বলছিলাম যে প্রত্যেকটার সাথে দুইটা করে অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে ভ্যাট কন্ট্রোল, ভ্যাট সাসপেন্স। এই টাকাটা প্রথমে সাসপেন্সে ওরা ট্রান্সফার করবে। আমি জাস্ট কি করবো, মার্কেস ফাইল। কাজটা কিন্তু ইজি, জাস্ট আমি অনেক কিছু ব্যাখ্যা করতেছি দেখে অনেক কঠিন মনে হচ্ছে। পেমেন্ট করবো না আগেই, পেমেন্ট করলে একদম পেমেন্ট হয়ে যাবে, বাট আমি পেমেন্ট লেটার, পেমেন্ট করলে একদম পেমেন্ট হয়ে যাবে। ধরেন আমি পেমেন্ট এখনই করি নাই, এটা কিন্তু পরের কোয়ার্টার চলে আসছে। এখন এবার আসেন হচ্ছে সাসপেন্স। সাসপেন্স জিনিসটা কেমন, ধরেন আপনার একটা খরচ হইছে, আপনি সেইটা হিসাবে মানে অন্তর্ভুক্ত করলেন, কিন্তু পেমেন্টটা এখনো করেন নাই। তো পেমেন্ট না করার কারণে ওইটা এখন সাসপেন্ডে চলে যাবে। এই দেখেন, রাইট, এই দেখেন ভ্যাট সাসপেন্স, এই যে 8,897। ওইখানে আমার দুইটা অপশনই ছিল, যে পেমেন্ট লেটার মানে আমি কি পেমেন্ট পরে করব, আরেকটা ছিল হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট আমি তখনই করব। যদি তখনই করি, যেমন আমি যদি বেতন দিয়ে দেই তাহলে স্যালারি ডেবিট করি আর ক্যাশ ক্রেডিট করি। আর বেতন যদি আমি না দেই, যদি বলি যে পরে দিব, বাট আমার তো খরচ হয়েছে এটা, তাহলে আমি স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, পরে যখন টাকা দেই কি করি, পেয়েবলটাকে ডেবিট করি আর ব্যাংক বা ক্যাশটাকে ক্রেডিট করি, তাই না? এখানেও বিষয়টা ওইরকমই। ঠিক আছে, তাহলে আমি সাসপেন্সে নিয়ে গেলাম। এখন ধরেন আপনি পেমেন্ট করবেন, সো পেমেন্ট করার জন্য এখন দেখেন নিচে গেলে আমাদের এই যে 1 থেকে 31 এইটা ফাইলিং করছি আমরা, কিন্তু এখনো পেমেন্ট করি নাই। ফাইলিং প্রসেসিং মোটামুটি ডান। পেমেন্ট করি নাই বলতে কি, ধরেন আমাদের নিয়ম কি, আমরা আগে পেমেন্ট করে যখন ফাইলিং করব তখন ক্যালকুলেশন করার পরে যদি দেখি যে এখনো কিছু অ্যামাউন্ট ডিউ রয়েছে, ওই ডিউ আগে ক্লিয়ার করতে হবে, এরপর এসে আমি আমার ডকুমেন্টস জমা দিতে পারবো। ফাইলিং মানেই তো জাস্ট ডকুমেন্ট জমা দেওয়া, নাথিং এলস। আমরা ফাইলিং করা মানে কি, আমি সমস্ত টাকা পয়সা দিছি, এই তার প্রমাণ, এই তার প্রুফ, এটাই তো। সো আপনি টাকা পেমেন্ট না করলে কিন্তু ফাইলিং করতে পারবেন না।
এরপরে দেখেন পরের কোয়ার্টার চলে আসছে, এটা হচ্ছে রানিং, বাট আগেরটা আমাকে ক্লিয়ার করতে হবে আগে। এই দেখেন এখন আসছে যে রেকর্ড পেমেন্ট। রেকর্ড পেমেন্টে এসে আপনি পেমেন্টটা কোন ব্যাংক থেকে করবেন সেই ব্যাংকের নাম লিখবেন। পেমেন্ট করবেন নাকি রিফান্ড করবেন, অনেক সময় কিন্তু রিফান্ড পাওয়া যায়, রিফান্ড পেলে আপনি রিফান্ড দিবেন। হ্যাঁ, রিফান্ড পাইলে রিফান্ড দিবেন। পারচেজ বেশি না, অনেক সময় হচ্ছে কিছু কিছু সময় আপনাকে রিফান্ড দিয়ে দেয়, ঠিক আছে, যে এই কোয়ার্টারে আপনাকে এটা মওকুফ করে দেওয়া হলো, অথবা আপনি বেশি দিছেন সেটা আপনি রিফান্ড নিতে পারবেন, ঠিক আছে। সো ওই জন্য আমরা এখানে রিফান্ড পাবো। বাংলাদেশে রিফান্ড দেয় বলে আমার জানা নাই, কিন্তু এখন দেয়। অ্যাডজাস্টমেন্ট করা যায় না, বুঝছি, মানে এখানেও রিফান্ড করা যায়, ঠিক আছে। এখন দেখেন ব্যাড পিরিয়ড এটা, এখন আমরা হচ্ছে এই টাকাটা দিব কবে। নর্মালি আপনার এপ্রিল মাসে আমরা দিব, এপ্রিলের ধরলাম 20 তারিখে দিলাম, ফুল মাসটাই থাকবে আপনার পরিশোধ করার। এটা কিন্তু কোয়ার্টারলি, আর বাংলাদেশে তো মান্থলি, ধরেন এক মাসেটা আর এক মাসে দিতে হবে, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে এখানে পেমেন্ট অ্যামাউন্ট, পুরোটা করবেন নাকি যতটুকু করবেন ঠিক ততটুকুই আপনার এই সাসপেন্স থেকে মাইনাস হবে, যতটুকু করবেন। আমি ধরেন পুরোটাই করব না, এই সব জায়গায় তো আর পার্শিয়াল পেমেন্ট করা ওইভাবে ঠিক না। এখানে একটা চেক দিতে পারেন, ক্যাশ দিতে পারেন, যেটা দিবেন সেটা লিখবেন এখানে, রেফারেন্স নাম্বার, এরপর সেভ দিবেন। এরপরে দেখেন আপনারা কিন্তু এগুলো ডাউনলোড করবেন। এই দেখেন আমার কিন্তু এটা গ্রেট ওয়ার্ক, তার মানে আমার ভ্যাট আপ টু ডেট। নিচে যান, এটাকে আপনারা ডাউনলোড করবেন। দেখেন ভ্যাটের কাজ করতে গেলে আপনি যদি ভ্যাটের কাজ করছেন এরকম প্রুফ না দেখাতে পারেন, ও কিন্তু আপনাকে সহজে কাজ দিবে না, কারণ এই কাজগুলো একটু জটিল। এটা ওরা কখনোই নিজেরা করে না, জানে যে এখানে ঝামেলা আছে। বুক কিপিংটা অনেক সময় করে, কিন্তু ভ্যাটের ভ্যাটের কাজ, ট্যাক্সের কাজ, এগুলো ওরা কখনোই করে না। এই দেখেন 691, আমি এইগুলো আমাদের কিন্তু ওয়ার্ক স্যাম্পল হিসেবে কাজে লাগবে। যেমন এইটা তো আপনারা ডাউনলোড করবেনই, একটু আগে যে আমাদের 9টা বক্স দেখাইছে মনে আছে, ওইটাও ডাউনলোড করবেন। এই দুইটা ফাইল খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার ওয়ার্ক স্যাম্পল হিসাবে, ঠিক আছে। এইবার দেখেন আমার এইখানে সাসপেন্স অ্যাকাউন্ট আমরা দেখি। শোনেন এটা কিন্তু খুব জটিল কিছু না, মানে আমি যেটা ফাইলিং করে দেখাইলাম। এইবার দেখেন কই গেল, আচ্ছা এখানে ডেট চেঞ্জ করতে হবে। ফাইলিং করছি, পেমেন্ট দিছি কবে, এপ্রিলের 20, তার মানে 20 তারিখ দিয়ে রিপোর্ট রান করেন, তাহলে আপনি এটারই ইম্প্যাক্টটা পাবেন। এই দেখেন সাসপেন্স জিরো, জিরো হয়েছে না, ব্যাড কন্ট্রোল আবার বেড়ে গেছে, কারণ এপ্রিল মাসে আরো অনেক সেল আছে, ওই সেলের কারণে এটা বাড়ছে, আদারওয়াইজ কিন্তু বাড়তো না, ঠিক আছে। ইয়েস, এই হচ্ছে আপনার মানে ফাইলিং প্রসেস। তার মানে আপনি যেটা করবেন, আপনি শুধু এই ব্যাট সেন্টারে এসে কাজটা করবেন, আপনি তো আর কাউকে বুঝাবেন না, আপনি নিজে বোঝার জন্য একটু ওই ট্যাক্স, এই দেখেন আপনি নিজে বোঝার জন্য জাস্ট এখানে এসে ফাইলিং করবেন। এই যে প্রথমে এখানে প্রিপেয়ার দিবেন, প্রিপেয়ার দিলে এখানে আপনাকেও একটা রিপোর্ট দিবে। এই যে এটাও বলছি এটা ডাউনলোড করতে, এটাই যে এক্সপোর্ট করবেন এখানে গিয়ে, ঠিক আছে। এই রিপোর্টটা কিন্তু অবশ্যই অবশ্যই ডাউনলোড করবেন এবং আমাকে এই দুইটা রিপোর্টই দিবেন। 691 টুডে, দেখেন এটা তো পরের কোয়ার্টারের, বাট আপনারা যেই কোয়ার্টার থাকবে ওই কোয়ার্টারটাই করবেন। এই দেখেন এই যে এখানে কিন্তু সব দেয়া থাকবে, যে বক্স গুলো কিন্তু উল্লেখ করা থাকবে, ঠিক আছে। সো এইটুকু থাক, পরবর্তীতে আমরা এই রিপোর্ট গুলো নিয়ে পরে আলোচনা করবো, এখন বলে মাথার উপর দিয়ে চলে যাবে, এখন আর আমি আলোচনা করতে চাচ্ছি না। এটা অনেক সময় যে রিকনসিলিয়েশন করার যখন দরকার হয়, তখন যখন বলে যে তুমি এই দুইটা ডিফারেন্স কেন আসলো, মানে এই সেন্টার আর ব্যালেন্স শিট এই দুইটা দুই রকম কেন আসলো, তুমি আমাকে একটা রিপোর্ট আকারে রিকনসিলিয়েশন করে বুঝিয়ে দাও। তখন আপনি যেটা করবেন, এই রিপোর্ট এবং ওই রিপোর্ট একদম ডিটেল রিপোর্ট রান করা যায়, করার পরে আপনি
যেগুলো ক্রেডিট অন ক্রেডিটেড সেলস, এগুলো ক্রেডিটেড সেল করে যে টাকা এখনো পান নাই, ঠিক ওই পরিমাণ ভ্যাটের টাকা আপনি ওইখান থেকে যে ব্যালেন্স শিটের অ্যামাউন্ট থেকে আলাদা করে আপনি ভ্যাট কন্ট্রোল মানে যেটা ভ্যাট সেক্টর, ওটা কিন্তু আমার 8800 ছিল, 8800 সালে ওই যে ধারে বিক্রয়ের যে ভ্যাটের টাকা ওই টাকা আপনি অ্যাড করে দিবেন যে এটা হচ্ছে অন ক্রেডিটেড সেল বা এখনো টাকা পাওয়া যায়নি, এটার জন্য ওয়াইট হচ্ছে। এরপরে দেখবেন এই অ্যামাউন্ট যোগ করে 11,000 হয়ে যাবে, ঠিক আছে? ট্যাক্স কোটা আলাদা, ভ্যাটের আলাদা কোনো লাগবে না, আপনি এটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? আপনি এটা প্র্যাকটিস করেন আর ভ্যাটের ফাইলিং করেন বেশি বেশি করে, আর হচ্ছে সেলস ট্যাক্স পারচেজ সম্পর্কে একটু স্টাডি করেন। বাংলাদেশের ভ্যাট কিন্তু অনেক আমরা বাংলাদেশের ভ্যাট যিনি পারেন পৃথিবীর সব দেশের ভ্যাটই পারেন, ঠিক আছে? আমি নিজে বাংলাদেশের ভ্যাট এত ভালো পাই বাংলাদেশের ভ্যাট কিন্তু অনেক জটিল, যাই বলেন অনেক রুলস, মনে হয় 68 সম্ভবত, মানে 60 থেকে 70 ধরনের আপনারই আছে, তবে বেশিরভাগ প্রয়োজন হয় 10 থেকে 12টা, সব লাগে না, 10-12টা রুলস বেশি লাগে। বাংলাদেশের যদি ভ্যাট কনসালটেন্ট হন মাসে কয়েক লাখ টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই, মানে কোনো ডাউট নাই, যদি আপনি ওইভাবে নিজেকে মানে নলেজেবল পারসন হিসেবে তৈরি করতে পারেন। কারণ বাংলাদেশে ভ্যাট জানে এমন লোকের সংখ্যা অত বেশি না, এত অ্যাভেলেবেল না, বুঝছেন? যাই আজকে টপিকগুলো মনে হয় একটু জটিল, তবে এগুলোই আপনার হচ্ছে শিখতে হবে ভালো করে। অ্যাটেন্ডেন্সটা নেই, আগামী ক্লাসে আপনাদেরকে মানে দেখাবো হচ্ছে হাফডক, পেরোল রিপোর্ট আর আদার্স যেগুলো রয়েছে সেগুলো দেখাবো। শিওর ওসমান ভাই না? ঠিক আছে। সুমাইয়া, জাহিদ, আবু আহমেদ কানুন ভাই আসছেন, পানিকা আসে নাই, এক্সাম না, মঞ্জুরুল মনে আর আসবে না, তানজিলা আক্তার, তানজিলা কি জানি কোথায় বসে উনি, ও যে আপনার পাশে, উনি তো অনেকদিন ধরে দেখে আসে না। মোতাব আসছে, কিরানি আসছে, জাকির, ওসমানী ভাই চলে গেছে, মুহিব অনেকদিন পরে আসছে, শাকিল ভাই আসছে, আলী আজম, আচ্ছা, মাহতাব, মল্লিকা, হাবিব, কাজী ওয়াহিদা, জিহাদুল ইসলাম, জিহাদুল, সালাউদ্দিন ভাই আসছে, রিফাত ভাই আসছে, হুমায়ুন কবির আসছে, সোহান আসছে, শ্যামলী, আরিফ ভাই আসছে, মুন্নি, মাহমুদা মুন্নি,